কপির বীজ থেকে 100% চারা পেতে হলে এবং 100% চারা অঙ্কুরিত করতে হলে এবং যারা নতুন কপির বীজ থেকে চারা তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা চাইলে আপনারাও কিন্তু এমন সুন্দরভাবে প্রতিটা বীজ থেকে প্রতিটা দানা থেকে চারা তৈরি করতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আমি একটা বেড থেকে কিন্তু চারা তুলছি। চারাটা দিয়েছিলাম অনেকদিন আগে এবং পর্যায়ক্রমে প্রতিটা বেডে আমার চারা ছিল। যেহেতু আমি বাণিজ্যিকভাবে চারা তৈরি করছি সেহেতু কিন্তু আমার এক কল থেকে যে বেডগুলো খালি হচ্ছে ওই বেডগুলোয় আবারও আমি নতুন করে বীজ পাতাচ্ছি। যেহেতু আমার এখানে পর্যায়ক্রমে কিন্তু চারা তৈরি হতে আছে এবং প্রতিনিয়ত আমি চারা বিক্রি করতে আসি, সেহেতু কিন্তু আমি এটা থামাতে চাচ্ছি না। এদিকে আবার যে বেডগুলো থেকে আমি চারা তুলছিলাম ওইগুলো কিন্তু আবার বীজ পাতাবো কালকে, সেজন্য আমি কিন্তু আজ বিকালে এই সম্পূর্ণ বেডগুলো কুপিয়ে দেব। খুব সকাল সকাল উঠেই আমরা চলে আসলাম সবাই এবং এসে আমি কিন্তু আগে আশপাশের আবহাওয়াটা পরিবেশটা দেখার চেষ্টা করছি পরিবেশটা কেমন, এবং এসেই কিন্তু সম্পূর্ণ বেডগুলো আমি প্রস্তুত করে ফেলেছি আপনাদের না দেখিয়েই। তবে বেডগুলো প্রস্তুত করা একদমই সিম্পল। যেহেতু আমি একই বেডে বারবার চারা তৈরি করছি সেজন্য কিন্তু আমি জৈব সার ব্যবহার করছি। প্রতিটা বেডে মিনিমাম 10 কেজি করে জৈব সার ছিটে দিয়েছি। বেডগুলো দেখছেন আপনারা একদম সম্পূর্ণ সার করার পরে কিন্তু আমি জৈব সারগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ জমিতে কিন্তু ছিটিয়ে দেবো। সম্পূর্ণ জমি বলতে প্রতিটা বেডে যদি জৈব সার দেওয়া হয় তাহলে কিন্তু চারাগুলো অঙ্কুরিত খুব সুন্দর হবে এবং চারাগুলোর গঠনগুলো কিন্তু পরবর্তীতে খুব ভালো হবে। সে চিন্তা করেই আমি কিন্তু জৈব সারগুলো দিচ্ছি। এবং এর আগে যে চারাগুলো আমি তৈরি করছিলাম সে চারা যেহেতু প্রচুর পরিমাণে শিকড় ছিল সেগুলো কিন্তু আমি নষ্ট করতে পারিনি, এবং না পারার কারণ কিন্তু অতিরিক্ত চারার বিক্রির চাপ, এবং সেজন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি খুব দ্রুত বীজগুলো পাতে ফেলবো। এবং এ কারণেই কিন্তু আমি বেডগুলো কিন্তু অনেক দিন চাপা না রেখে এবং ওই শিকড়গুলো নষ্ট না করেই কিন্তু বীজ পাতানোর প্রস্তুতি নিয়ে ফেলেছি। এতক্ষণ আমার সব কথাগুলো আপনারা শুনলেন, এখন আসা যাক মূল পর্বে। সর্বপ্রথম কিন্তু বেডগুলো কুপিয়ে ভালোভাবে মাটিগুলো সমান করে নিয়েছে এবং তার উপরে আমি 10 কেজি করে এক একটা বেডে কিন্তু জৈব সার দিয়েছি, যেগুলা লোকাল বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় 40 কেজি 50 কেজির বস্তা। এগুলো আমি কিন্তু প্রতিটা বেডে 10 কেজি করে ছিটাইছি। তারপরে কিন্তু আমি যে ফর্মা দেখলেন ফর্মাটাগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে ফর্মা মেরে নিলাম সম্পূর্ণ বেডগুলা। ফর্মা মেরে নেওয়ার পরে কিন্তু আমি যেসব বীজগুলো আনছিলাম বাসা থেকে বীজের প্যাকেটগুলো কাটছি। এখন কিন্তু একটু লাভি মৌসুমের জন্য কিন্তু সুদর্শন কপিগুলো খুব ভালো, এবং যে নিনজা আছে আমাদের এলাকায় এই নিনজা ছাড়াও কিন্তু সুদর্শন কপিতে খুব সুন্দর ফলন হয়। সেজন্য কিন্তু আমি সুদর্শন বীজটা এখন পাতাচ্ছি। আবার এখনই কিন্তু সুদর্শন বীজ পাতানোর উত্তম সময়, যেহেতু সম্পূর্ণ ফর্মা মারা হয়ে গিয়েছে। তখন কিন্তু প্রত্যেকটা কান্নাতে কান্নাতে একটু করে বীজ ফেলে দিতে হবে। যদি 2টা 3টা 4টা বীজ ফেলেন তাহলে কিন্তু প্রতিটা বীজ থেকে আপনি একই পরিমাণের গাছ পাবেন না এবং কিছুটা ক্যাট পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে সামান্য দেখে শুনে একটু বীজ ফেললেই কিন্তু খুব ভালো হয়। এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার সম্পূর্ণ বেডটাই কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর ওদিকে আমার আব্বু আবার ওইগুলো যেটুকু বাকি আছে কেটে দিচ্ছে। আর এরা কিন্তু এই যে যেখানে 2টো বীজ পড়ে যাচ্ছে কীভাবে তুলছে দেখেন। একটা কিন্তু ঘাসের আগা ছিঁড়ে নিয়েছে, নিয়ে কানে রাখছে এবং সেটা থেকে কিন্তু একে একে যেগুলো 2টো 3টে করে বীজ পড়ছে ওগুলো কিন্তু বের করে নিচ্ছে মানান করে। বীজ পাতানো পর্ব শেষ হলে কিন্তু স্প্রে মেশিন দিয়ে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। অনেকে কিন্তু বীজ পাতিয়ে দেন কিন্তু বুঝতে পারেন না কী পরিমাণে পানি দিবেন এবং কী পরিমাণে কীটনাশক দিবেন, ছত্রাকনাশক দেবেন। আমি কিন্তু কোনো প্রকারই ছত্রাকনাশক এখানে স্প্রে এখন করব না, এবং আমি কিন্তু বেডে কিন্তু মাটির সাথেও কোনো প্রকার ছত্রাকনাশক দিইনি। যেহেতু আমার চারাগুলো খুব সুন্দর ফুটছে আমি কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করিনি এর আগে কোনো দিন। শুধুমাত্র বীজ পাতানোর পরেই আমি কীটনাশক প্রয়োগ করছি এবং কীটনাশক থেকে আমি কিন্তু খুব ভালো রেজাল্টটা পাচ্ছি। এবং ছত্রাকনাশক আমি প্রয়োগ করব তখনই যখন এই যে বেডটা আমার বীজ পাতানো হয়ে যাবে এবং এভাবে কীটনাশক দেব, এর উপরে পানি দেব। পানি দেওয়ার পরে যে খেজুরের ব্যাগগুলো দিয়ে চাপা দেওয়া হবে, তারপরে যখন বীজগুলো ফেটে যাবে আমি যখন বেডটা আগলা করব তখন কিন্তু ছত্রাকনাশক দেব। এর আগে কিন্তু আমি এভাবে সম্পূর্ণ কীটনাশক দিয়ে বেডটা ভিজিয়ে নিতে হবে এবং বেডে যেসব পোকাগুলো আছে তাহলে কিন্তু এই পোকাগুলো মারা যাবে। পোকার ভিতরে উল্লেখযোগ্য কিন্তু আপনার এই ঘুঘরুগুলো, যেগুলো বেড কিন্তু চষে ফেলে এবং বীজ পাতানোর পরে যখন চাপা দেওয়া হয় ওগুলো কিন্তু বেড থেকে আর বেরোতে পারে না সহজে। ওই জন্য সম্পূর্ণ বেড চষে ফেলে এবং সারা সহজে ফুটতে চায় না।
এবং বীজ পাতানো শেষ হলেই কিন্তু এই যে খেজুরের পাতাগুলো দেখছেন এগুলা দিয়ে কিন্তু সম্পূর্ণ বেড ঢেকে দিতে হবে এবং খেজুরের পাতাগুলো আস্তে আস্তে সব ভিজিয়ে দিতে হবে। এবং আমি এদিকে দেখছেন আপনারা আমি এই যে পানি দিয়ে চারিকোল ভিজিয়ে দিচ্ছি। এখন কিন্তু ব্যাপক রোদ, এই রোদের কারণে কিন্তু কোলগুলা খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে সব সময়। বেডের চারিকানটা যদি ভিজা থাকে তাহলে কিন্তু আপনার বেডে পানি কম লাগবে এবং এই রোদের ভিতরে কিন্তু বেডের চারিকান্দাগুলো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে যাতে করে কিন্তু আপনার বেডে একটু পানি কম লাগে এবং অল্প পানিতে কিন্তু বীজগুলা থেকে সুন্দর মতো চারা ফুটে বের হবে। এবং এই যে পাতাগুলা কিন্তু ভালোভাবে সাবধানতার সাথে পেরে দিতে হবে, দিয়ে এগুলার উপর আবার কিন্তু পানি স্প্রে করে দিতে হবে। এগুলোর উপর কিন্তু আমি আর কোনো প্রকার কীটনাশক ছত্রাকনাশক কিছু স্প্রে করব না, শুধুমাত্র পানি স্প্রে করব। পানি দিয়ে কিন্তু এটা আপনারা ঢেকে দেব। এখানে অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন ভাই কী পরিমাণ পানি দেবো এক একটা বেডে। আমার এই বেডগুলো কিন্তু লম্বাই 20 হাত বেডে কিন্তু আমি প্রথমেই 40 লিটার পানি দেবো। এক একটা বেডে 40 লিটার করে পানি দেবো 20 হাত বেডে। আপনাদের যদি 10 হাত বেড হয় তাহলে কিন্তু 20 লিটার পানি দিতে পারেন আমার এই নিয়মটা ফলো করে। এবং পানি দেওয়া শেষ হলে কিন্তু আমি যে কাবারি পুঁতে দিচ্ছি, খুব সুন্দর করে কাবারি পুঁতে আবার কিন্তু এর উপরে এই বেডটা কিন্তু ফাইনাল পর্যায়ে চলে এসেছি। সোজা এর ওপর দিয়ে আমি কাগজ ছিটিয়ে দিব। অনেকে আছে ডাইরেক্ট এই কাবারিগুলো না দিয়ে একবারে কাগজ পেতে দেয়, সেই বীজগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সেই জন্য আমি অত রিস্ক না নিয়ে কিন্তু সুন্দর করে কাগজগুলো পেতে দিতে হবে এইভাবে। আমি কিন্তু সচরাচর সব চারাগুলোতেই এইভাবে এই নিয়মটা ফলো করেই আমি কিন্তু বীজ থেকে চারাগুলো তৈরি করি এবং আমার চারাগুলোও দেখেছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে চারা তৈরি করতে পারেন। এবং আপনাদের আরও একটা জিনিস দেখাতে চাই, এই যে আমি এই যে মাঝে মধ্যে কিন্তু আবার এই যেভাবে পানি দিতে হবে প্রতিটা খোলাই, যদি অতিরিক্ত তাপমাত্রা পড়ে সেদিন চারায় এভাবে পানি দেওয়া লাগবে। আবার এই যে এদিকে যে 2টা বেড পাতাইছিলাম সেই বেডগুলো কিন্তু আমি এখন জৈব সার এবং মাটি মিশ্রণ করে একসাথে আবার দিয়ে দিচ্ছি এই কানাগুলো ভরাট করার জন্য। কী পরিমাণ চারা ফেটেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই চারাগুলো কিন্তু আমি পাতাচ্ছিলাম এবং এই ভিডিওটা 2 দিন পরে করা, যেহেতু 50 থেকে 60 ঘন্টা পরে আমি এই বাইকগুলো তুলে ফেলেছি এবং বাইকগুলো তুলছিলাম বিকেলবেলা। খেজুরের বাইকগুলো যখনই তুলবেন তার 12 থেকে 15 ঘন্টা পরে কিন্তু এই জৈব সার এবং মাটিগুলো খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে, যেন আপনার যেসব চারাগুলো একটু বড় হয়েছে সেগুলো ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। এবং এইগুলো করলে কিন্তু চারার একটু জোর এবং গ্রোথটা অনেক বৃদ্ধি পাবে। আমি যেভাবে বীজ থেকে চারা অঙ্কুরিত করছি আপনারাও চাইলে কিন্তু এভাবে করতে পারেন এবং আপনারাও করে দেখতে পারেন এমন আপনাদের অঙ্কুরিত হয় কিনা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।